শুভেচ্ছা, সবাইকে স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি খালেদা আক্তার। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আসন্ন সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী সংখ্যা ১,৯৬৭ জন। চলছে প্রার্থীদের প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু আনুষ্ঠানিক প্রচার। ২ দশক পর আজ সিলেট সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাতে মাজার জিয়ারত, কাল নির্বাচনী জনসভা। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের র্যাবের ওপর হামলার ঘটনায় এখনো মামলা হয়নি, আটকও নেই। অভিযানের প্রস্তুতি ও কৌশল নিয়ে প্রশ্ন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আসছে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে আজ। বাছাই, আপিল, প্রত্যাহার শেষে ভোটের মাঠে টিকে রইলেন ১,৯৬৭ জন প্রার্থী। প্রতীক বরাদ্দের পরই শুরু হবে নির্বাচনী প্রচার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে গতকাল ভোটের মাঠ থেকে সরে যান রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ৩০৫ জন। পাবনা ১ ও ২ বাদ দিয়ে ২৯৮টি আসনে বিএনপির ২৯০, জামায়াত ২১৬, এনসিপি ৩০, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৯, জাতীয় পার্টি ১৯৬ ও গণ অধিকার পরিষদের ৯২ জন সহ ১,৯৬৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলের প্রার্থীরা পাচ্ছেন দলীয় প্রতীক, আর স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতীক বণ্টন হচ্ছে। এক আসনে একই প্রতীক একাধিক প্রার্থী চাইলে তাদের মধ্যে লটারি হবে। পুরো কার্যক্রম পরিচালনা করছেন রিটার্নিং কর্মকর্তারা। প্রতীক পাওয়ার পর থেকে ১০ই ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত নির্বাচনী প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। নির্বাচনী যে পরিবেশ, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং, আলহামদুলিল্লাহ আমরা মনে করি যে ভালো ছিল। বাকি সময়টুকু আমরা একইভাবে পার করতে চাই আপনাদের সার্বিক সহযোগিতায়। দর্শক, রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নিয়ে সরাসরি জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি নিয়াজ মোরশেদ। নিয়াজ, এ পর্যন্ত কতজনকে প্রতীক বরাদ্দ করা হয়েছে? এইখানে হচ্ছে যেটা ঢাকা বিভাগীয় কমিশনার, ইনার এখানে হচ্ছে 13টি আসন। যদিও ঢাকাতে হচ্ছে 20টি আসন, ইনি দেখছেন 13টি আসন। এই 13টি আসনের মধ্যে হচ্ছে এখন পর্যন্ত 12টি আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হয়ে গেছে। এই 12টি আসনে মোট হচ্ছে প্রার্থী 138 জন, তার মধ্যে হচ্ছে 10 জন হচ্ছে স্বতন্ত্র প্রার্থী। যেটা বলা যায় যে যারা রাজনৈতিক দলের মনোনয়ন নিয়ে এসেছেন তারা তো জানেনি যে তাদের প্রতীক হচ্ছে দলীয় প্রতীক, আর যারা যে 10 জন এসেছেন তারা হচ্ছে তাদের পছন্দ অনুযায়ী প্রতীক পাচ্ছেন। তো আমরা যেটা জেনেছি যে দেখা যাচ্ছে যে 10 জন হচ্ছে 13টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা কিন্তু একটি প্রতীকই চেয়েছেন। এমন যে হয়নি যে একটি প্রতীকই 2 জন অথবা 3 জন প্রার্থী চেয়েছেন, ফলে যে প্রতীক যারা চেয়েছেন তারা পেয়ে গেছেন। ইতিমধ্যে ঢাকার 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা, উনি চেয়েছিলেন ফুটবল প্রতীক, উনি এই ফুটবল প্রতীকই পেয়ে গেছেন। অন্য যারা যেটা চাচ্ছেন তারা সেটা পেয়ে যাচ্ছেন। এইখানে হচ্ছে যেটা হবে যে বিকেল 3টে পর্যন্ত হচ্ছে প্রতীক বরাদ্দ চলবে। তারপরে হচ্ছে আমরা জানতে পারবো যে সারা দেশের কী অবস্থা, স্বতন্ত্র প্রার্থী কতজন পেল, কিংবা দলীয় প্রতীকগুলো বন্টন হলো কিনা এইটা। তবে আমরা একটা জিনিস জেনেছিলাম যে কিছুক্ষণ আগ পর্যন্ত সকালবেলায় যখন কিংবা দুপুরবেলায় রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছিলেন যে আদালতের নির্দেশে একজন প্রার্থীতা ফিরে পেয়েছেন, কিন্তু একটু আগে আমরা জানতে পেরেছি যে না, ওনার সেই বিষয়টা আবার খারিজ হয়ে গেছে। ফলে যে টোটাল যে প্রার্থী 138 জন, সেই প্রার্থীর সংখ্যাটা ঠিকই থাকছে। এখনও প্রতীক বরাদ্দ চলছে, 3:30টার দিকে শেষ হয়ে যাবে, তখন আবার আমরা জানাতে পারবো যে কী অবস্থা এবং কতজন কী পেলেন। এখানকার এই অবস্থা। নিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নির্বাচন ভবন থেকে প্রতীক বরাদ্দ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী নিয়াজ মোরশেদ। ঢাকার বাইরেও আজ সারা দেশে চলছে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ। প্রতীক বরাদ্দের পরেই শুরু হবে নির্বাচনী প্রচার।
সকালে চুয়াডাঙ্গা 1 ও 2 আসনে প্রতিদ্বন্দ্বী 6 প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে রিটার্নিং কর্মকর্তা। কিশোরগঞ্জের 6টি আসনের প্রার্থীদের প্রতীক বিতরণ শেষ হয়েছে। প্রতীক বরাদ্দ হয়েছে গাজীপুরে 5টি সংসদীয় আসনেরও। নোয়াখালীর 6টি নির্বাচনী আসনে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের 47 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে। এছাড়াও দিনাজপুরের 6টি আসনে, শরীয়তপুরের 3টি, জামালপুরের 5টি আসন ছাড়াও খাগড়াছড়ি, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, নরসিংদী সবকটি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ শেষ হয়েছে। একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। সকালে গুলশানে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, একটি দল যেভাবে বিকাশ নাম্বার ও এনআইডি কার্ড নিচ্ছে তা কাম্য নয়। জানান, ঘোষিত তফসিল অনুযায়ী তারেক রহমান কাল থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন। আজ তিনি সিলেট যাচ্ছেন। এরপর মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, নরসিংদী ও নারায়ণগঞ্জে সমাবেশে যোগ দেবেন। তারেক রহমান শহীদ আবু 2 দশক পর আজ সিলেট সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেট থেকেই আসছে সংসদ নির্বাচনের প্রচার শুরু করতে যাচ্ছে বিএনপি। এর অংশ হিসেবে রাতে সিলেট পৌঁছার কথা রয়েছে। কাল সকাল 11টায় নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান। জনসভার শুরুতে তিনি সিলেট ও সুনামগঞ্জ জেলার সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। জনসভায় যোগ দেওয়ার আগে তিনি সিলেটে হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করবেন। তারেক রহমানের আগমনকে ঘিরে সিলেটে উৎসবের আমেজ বিরাজ করছে। নগরীর অলিগলি ব্যানার, ফেস্টুন আর তোরণে ছেয়ে গেছে। দর্শক, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সফর নিয়ে হযরত শাহজালালের মাজার প্রাঙ্গণ থেকে সরাসরি জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার হাসনাইন তানভীর। তানভীর, এই নির্বাচনী সফর নিয়ে নতুন কোনো তথ্য কি আপনার কাছে আছে? খালেদা, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ 8:15টার দিকে বিমানযোগে কিন্তু এই সিলেটে আসবেন এবং এখান থেকেই তিনি তার নির্বাচনী যে জনসভা সেটি শুরু করবেন। আজ মধ্যরাতে তার কিন্তু সিলেট আসার পর এই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যে মাজারটি আছে সেটি জিয়ারত করার কথা রয়েছে, কারণ রাত 12টার পরে 22 তারিখ হয়ে যাবে এবং নির্বাচন কমিশনের যে বিধিনিষেধ সেটি আর থাকবে না, নির্বাচনের প্রচার অভিযান শুরু করা যাবে। এই কারণে তিনি আজ মধ্যরাতে আসবেন এবং এই মাজারটি জিয়ারত করবেন। এই মাজার আশাকে কেন্দ্র করে কিন্তু মাজার কর্তৃপক্ষ তাকে যে রিসিভ করার জন্য এরই মধ্যে প্রস্তুতি নিয়েছে এবং কিছুক্ষণ আগেও এই মাজারের যে প্রধান ফটক সেটি পরিষ্কার পরিচ্ছন্নতা করা হচ্ছিল। আমি কথা বলেছিলাম কর্তৃপক্ষের সাথে, তারা জানিয়েছেন যে যে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন এই মাজার জিয়ারত করতে আসেন তখন তারা এ ধরনের ধোয়া মোছা পরিষ্কারের কাজ করেন এবং সেই কাজটি তারা করছেন এবং তারা প্রস্তুতি নিচ্ছেন এবং এই তারেক রহমানের আসা উপলক্ষে কিন্তু মাজারের নিরাপত্তাও বেশ জোরদার করা হয়েছে। এছাড়াও কিন্তু আগামীকাল যে স্থানীয় আলিয়া মাদ্রাসা মাঠ রয়েছে, ঐতিহাসিক একটি ময়দান, সেখান থেকেই কিন্তু বিএনপির নির্বাচনী যে জনসভা প্রচার অভিযান সেটি শুরু করবেন এবং সেখান থেকেই তিনি ধানের শীষের পক্ষে ভোট চাইবেন এবং তার যে দেশ গড়ার যে পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো তিনি বিশদভাবে তুলে ধরবেন। এই মঞ্চ থেকেই কিন্তু সিলেটের যারা নির্বাচন করবেন, সিলেটের ধানের শীষ প্রতীক নিয়ে তাদের সেই প্রার্থীদের তিনি পরিচয় করিয়ে দিবেন, এমনটাই আমরা জানিয়েছি। এবং এরপরেই কিন্তু তিনি আবার ঢাকা ফিরে যাবেন এবং ফিরে যাবার পথে অন্তত 7টি জায়গায় তিনি পথসভা করবেন এবং প্রত্যেকটি জায়গায় তিনি ভাষণ দিবেন এবং ধানের শীষের পক্ষে তিনি ভোট চাইবেন। এবং এই তার আগমনকে উপলক্ষে কেন্দ্র করে কিন্তু পুরো সিলেট নগরী জুড়েই কিন্তু একটি সাজ রব আমি লক্ষ্য করেছি। বিভিন্ন মোড়ে মোড়ে বিভিন্ন গলিতে কিন্তু ব্যানার পোস্টারে এরই মধ্যে ছেয়ে গেছে, বড় বড় তোরণ করা হয়েছে। তারেক রহমানকে স্বাগত জানিয়ে দলের নেতা কর্মীরা তারা এখানে পোস্টার লাগিয়েছেন। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে সবশেষ। তানভীর, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে জানাচ্ছিলেন হাসনাইন তানভীর। দেশের বিভিন্ন জেলায় প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে চলছে গণভোটের প্রচার। তবে এ নিয়ে মিশ্র মতামত ভোটারদের। গণভোট নিয়ে আরও স্পষ্ট ধারণা দেয়া দরকার বলছেন অনেকেই। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট।
আগামী 12 ফেব্রুয়ারি হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে গণভোটের পক্ষে বিপক্ষে ভোট দেবেন ভোটাররা। তবে সরকারিভাবে হ্যাঁ ভোটের পক্ষেই চালানো হচ্ছে ব্যাপক প্রচার। গণভোটে থাকছে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী প্রস্তাবিত সংস্কারের বেশ কয়েকটি বিষয়। এসব বিষয়ের উপর থাকবে 4টি প্রস্তাব, আর সেই প্রস্তাবে হ্যাঁ কিংবা না ভোট দিতে হবে। গণভোটের ব্যালটের রং থাকবে গোলাপি, আর সাদা ব্যালটে হবে জাতীয় সংসদের প্রার্থী নির্বাচন। দেয়ালে সরকারি স্থাপনায় ব্যানার, ফেস্টুন ও ক্যাম্পেইন কার, ভোটের গাড়ির মাধ্যমে গাজীপুরের শহর ও গ্রামাঞ্চলে গণভোটের প্রচার শুরু করেছে প্রশাসন। এ নিয়ে গাজীপুরের ভোটারদের মধ্যে রয়ে গেছে নানা কৌতূহল। হ্যাঁ না, আমরা এটা তো কিছু বুঝতেছি না। এখন আমরা যে পার্টিকে যে সমর্থন করবো তাকে আমরা ভোট দেব। গণভোট সম্পর্কে আমাদের এই দিক দিয়ে ওইরকম কেউ কোনো ধারণা দেয় নাই, বুঝছেন। এখন এটা হ্যাঁ অথবা না, এটা উনি এটা আমরা হেন সঠিক জানি না। প্রত্যেকটি সরকারি অফিসে আমরা ব্যানার, ফেস্টুন টাঙাচ্ছি গণভোট সম্পর্কে, এবং পৌরসভা একই সাথে এই কাজগুলো করছে। প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে আমরা ব্যানার টাঙানোর ব্যবস্থা করেছি, ইতিমধ্যে আমরা প্রচারণা শুরু করেছি। তাছাড়া আমাদের ভোটার গাড়ি এসেছিল, তারাও এই বিষয়ে প্রচারণা করেছে। দিনাজপুরের ভোটারদের ধারণা স্পষ্ট করতে উঠান বৈঠক, লিফলেট বিতরণ, মাইকিং ও ভোটের গাড়ির মাধ্যমে প্রচার চালাচ্ছে জেলা তথ্য অফিস। এই বিষয়ে আমাদের কোনো ধারণা নাই, এখন পর্যন্ত আমি কোনো ধারণা পাই নাই এই বিষয়ে। গণভোট যদি জনগণের কাছে পৌঁছাইতে হয় তাহলে তো ব্যাপক প্রচারণা, লিফলেট এগুলোর বোঝানো প্রয়োজন। গণভোট কেন তারা হ্যাঁ দিবে বা কেন তারা না দিবে, বা হ্যাঁ বা না দেওয়ার যে কারণটা সেটা তাদেরকে বোঝানোর জন্য আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এবং সামনে আমাদের কিছু নতুন কার্যক্রম আছে যেগুলো আমরা অতি শীঘ্র শুরু করব। গণভোট নিয়ে এখনো কিছুটা অস্পষ্ট অবস্থানে গোপালগঞ্জের ভোটাররা। এই সংকট সমাধানে এগিয়ে এসেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। চলছে জেলায় গণভোটের বিভিন্ন বিষয় নিয়ে জোর প্রচার। গণভোট কি আর না ভোট কি, এইটা বিষয় তো আমরা আসলে সাধারণ জনগণ যারা ভোট দেব বা আমাদের মাচাচি যারা আছে তারা আমরা আসলে কিছু জানি না। গণভোট কোনটায় কি হবে তাও তো বুঝি না। আরো যদি প্রচার হতো আমরা একটু জানতাম। গণভোটের বিষয়টা আমরা আমাদের নির্বাচন কমিশন নির্দেশনা মোতাবেক প্রচারণার মধ্যে রয়েছে। আপনারা জানেন যে আমাদের যে ফেসবুক, অফিসিয়াল ফেসবুক যে আইডি, অফিসিয়াল ফেসবুক পেজ, এসব জায়গায় আমরা প্রচারণা করছি। আমরা জেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে কথা বলছি, তারা অন্যদেরকে উদ্বুদ্ধ করছে। উপজেলা পর্যায়ের কর্মকর্তারা তারা অন্যদেরকে উদ্বুদ্ধ করছে। রাষ্ট্রীয় সংস্কার ও সংবিধান সংশোধন, ক্ষমতা বিকেন্দ্রীকরণের মতো বিষয় থাকছে গণভোটে। তাই এ নিয়ে যত দ্রুত সম্ভব ভোটারদের ধারণা সুস্পষ্ট করা না হলে জুলাই সনদ প্রশ্নে জনমনে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে শঙ্কা সচেতন মহলের। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাবের অভিযানে এক সদস্য মারা যাওয়ায় প্রশ্ন উঠেছে তাদের অভিযানের প্রস্তুতি ও কৌশল নিয়ে। সরকারি পাহাড় কেটে অবৈধ স্বার্থ রক্ষায় সলিমপুরে তৎপর সন্ত্রাসী বাহিনী। পরিস্থিতি পর্যবেক্ষণে দেখা যায়, অপরাধীদের এমন আস্তানায় র্যাব যায়নি যথেষ্ট লোকবল ও অস্ত্রশস্ত্র নিয়ে। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহসেনাত শিহাব। চট্টগ্রামের জঙ্গল সলিমপুর কোনো অ্যাকশন থ্রিলার মুভির ভিলেনের আস্তানার মতো, যেখানে গেলেই মৃত্যুর হাতছানি। পুলিশ প্রশাসন সবই যেন সেখানে অসহায়। চট্টগ্রাম নগরীর বাইজিদ বোস্তামি থেকে প্রায় 2 কিলোমিটার পশ্চিমে 3100 একর জায়গা জুড়ে এলাকাটির অবস্থান। এর পূর্ব দিকে হাটহাজারী উপজেলা এবং দক্ষিণে বাইজিদ থানা। অবৈধ স্বার্থ রক্ষায় এলাকাটিতে গড়ে উঠেছে সন্ত্রাসী বাহিনী। এলাকায় বাসিন্দাদের প্রবেশের জন্য রয়েছে পরিচয়পত্র। অবৈধ দখলদার উচ্ছেদের জন্য জেলা প্রশাসনের লোকজনও এলাকাটিতে প্রবেশ করতে গিয়ে অনেকবার হামলার শিকার হয়েছেন। কিছুদিন আগে হামলার শিকার হন 2 সাংবাদিকও। সবশেষ হামলার ঘটনায় প্রশ্ন উঠছে, এমন জায়গায় অভিযান চালাতে গিয়ে কি যথেষ্ট প্রস্তুতি নিয়ে সেখানে গিয়েছে র্যাব? যেখানে র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের উপর হামলা চালিয়েছে অন্তত 400 থেকে 500 জন। আর সেখানে অভিযানে অংশ নেয় র্যাবের মাত্র 43 জন সদস্য। তার উপর গুলি না চালানোয় তাদের হতে হয়েছে নৃশংস হামলার শিকার। আমাদের রাইট অফ প্রাইভেট ডিফেন্সে অধিকার ছিল সন্ত্রাসী বা ওদেরকে গুলি করা, কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি বিবেচনায় এবং সেখানে হয়তো আরও ক্যাজুয়ালিটির আশঙ্কা ছিল, এই জন্য হয়তো আমাদের সদস্যরা সেখানে সন্ত্রাসীর দিকে গুলি করলে সাধারণ জনগণেরা আহত নিহত হওয়ার আশঙ্কার কারণে হয়তো তারা গুলি করে নাই।
অভিযানে কোনো ত্রুটি থাকলে তা অনুসন্ধান করা হবে বলে জানান র্যাব মহাপরিচালক। আমাদের জনবল একেবারে কম ছিল না, প্রায় 50 জনের উপরে সদস্য ছিল এবং আমাদের যে পরিকল্পনা ছিল তাতে আমরা ওইখানে অপারেশন সফলভাবে সম্পন্ন করা যাবে এই ধরনের একটা ধারণার বশবর্তী হয়ে আমরা অভিযানটা পরিচালনা করি। এখন আমরা একটা তদন্ত পর্ষদ গঠন করা হয়েছে, তারা অনুসন্ধান করে দেখবে যে আমাদের যে অভিযানে কোনো ভুল ত্রুটি ছিল কিনা। যদি কোনো ভুল ত্রুটি পাই ভবিষ্যতে সেটা কারেকশন করে আমরা আরও ভালোভাবে, আরও দৃঢ়তার সাথে, আরও সফলতার সাথে অভিযান পরিচালনা করব। পাহাড় ঘেরা এলাকা হওয়ায় এ ধরনের জায়গায় অভিযানে গেলে অবশ্যই যথেষ্ট ফোর্স নিয়ে যেতে হবে বলে জানান চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার। এখানে কোনো অভিযান পরিচালনা করা অথবা কোনো কাজের জন্য গেলে বেশি সংখ্যক জনবল নিয়ে যাওয়াটাই যুক্তিসঙ্গত। সেক্ষেত্রে যেই সেখানে যাক না কেন, যারা অভিযান করুক, আরও সুসংগঠিত বা সুনির্দিষ্টভাবে তথ্যের প্রেক্ষিতে যাওয়াটা উচিত। এই অভিযান নিয়ে র্যাবের গঠন করা তদন্ত কমিটির প্রতিবেদনে কি উঠে আসে তাই এখন দেখার অপেক্ষা। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। বিচার ব্যবস্থা আধুনিকায়ন ও বিচার প্রার্থীদের দুর্ভোগ কমাতে প্রচলিত জামিননামা পদ্ধতির পরিবর্তে দেশের 8 জেলায় বেল বন্ড প্রবর্তন করা হয়েছে। সকালে সচিবালয়ে অনলাইনে মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় এই সার্ভিসের উদ্বোধন করেন আইন উপদেষ্টা। জানান, এতে কমবে ভোগান্তি ও দুর্নীতি, নিশ্চিত হবে জবাবদিহিতা। পর্যায়ক্রমে সব জেলায় এই সার্ভিস চালু করা হবে বলে জানান তিনি। রাজনৈতিক সমস্যায় না পড়লে এই পদক্ষেপ এগিয়ে নেবে পরবর্তী সরকার, এমনটাও আশাবাদ জানান তিনি। মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা আবুল কালাম আজাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন। সকালে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে নিজেকে নির্দোষ দাবি করে আত্মসমর্পণ করেন তিনি। 2013 সালের 21শে জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর তৎকালীন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ডের রায় দেন। মুক্তিযুদ্ধ চলাকালে মোট 8টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়, যার মধ্যে 7টিতেই দোষী সাব্যস্ত হওয়াতে 3টিতে তার মৃত্যুদণ্ড হয়। 4টিতে কারাদণ্ড দেওয়ার সুযোগ থাকলেও মৃত্যুদণ্ড দেওয়ার কারণে সেসব অপরাধের বিষয়ে দণ্ডাদেশ দেয়নি ট্রাইব্যুনাল। গত বছর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দণ্ড স্থগিতের আবেদন করেছিলেন আবুল কালাম আজাদ। পরে আদালতে আত্মসমর্পণ করে আপিল দায়েরের শর্তে তার দণ্ডাদেশ 1 বছরের জন্য স্থগিত করা হয়। অবশেষে আজ আত্মসমর্পণ করলেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যায় উস্কানি ও সহযোগিতার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে শুরু হলো বিচার কার্যক্রম। আগামী 18 ফেব্রুয়ারি সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণ করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল আজ এই আদেশ দেন। পাশাপাশি জুনায়েদ আহমেদ পলকের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতিও দিয়েছে ট্রাইব্যুনাল। একই ট্রাইব্যুনালে র্যাবের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেলের গোপন বন্দিশালায় গুম নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সাবেক ও বর্তমান 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ চলছে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলার সাক্ষ্য গ্রহণ। কক্সবাজারে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির উদ্যোগে অ্যাগ্রোভেট ও ক্রপ কেয়ার ডিভিশনের বার্ষিক বিক্রয় সম্মেলন 2025 অনুষ্ঠিত হচ্ছে। সকালে শহরের কলাতলির একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সম্মেলনের উদ্বোধন করেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ম্যানেজিং ডিরেক্টর তপন চৌধুরী। সম্মেলনে অ্যাগ্রোভেট ও ক্রপ কেয়ার ব্যবসার বিগত বছরের বিক্রয় পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্বন্ধে আলোচনা করা হয়। এছাড়াও নতুন বছরের বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের রোডম্যাপ এবং কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা ও পেশাগত কর্মদক্ষতা বৃদ্ধির উপর আলোচনা করেন বক্তারা। সম্মেলনে 2025 সালের সফল বিক্রয় প্রতিনিধিদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। এবার আন্তর্জাতিক।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন হাজারো শ্রমিক ও শিক্ষার্থী। মঙ্গলবার ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বর্ষপূর্তিতে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। সম্প্রতি মিনিয়াপলিসে ফেডারেল এজেন্টরা ৩৭ বছর বয়সী রেনি গুডকে গাড়ি থেকে টেনে গুলি করে হত্যা করে। এ ঘটনার পর থেকেই দেশজুড়ে অভিবাসন নীতি ও সরকারি কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ ছড়িয়ে পড়ে। এবার খেলার খবর। বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ খেলবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়ার্স। মিরপুর স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়। আসরে ১ নম্বরে থেকেই প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হয়েছিল রাজশাহী, কিন্তু ম্যাচ হেরে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলছে তারা। অন্যদিকে প্রতিপক্ষ সিলেট টাইটান্স কোয়ালিফায়ার খেলছে এলিমিনেটরের শ্বাসরুদ্ধকর ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়ে। দলের ব্যাটিংয়ে শক্তি বাড়াতে রাজশাহী স্কোয়াডে সকালে এসে যোগ দিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে সিলেটের আত্মবিশ্বাস তাদের বোলিং লাইন। মুস্তাফিজ, মিরাজদের সঙ্গে খুরশিদ শাহর বোলিংয়ে আত্মবিশ্বাসী সিলেট টাইটান্স। আসরের ফাইনাল ২৩শে জানুয়ারি। দুপুরের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। আসন্ন সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী সংখ্যা ১,৯৬৭ জন। চলছে প্রার্থীদের প্রতীক বরাদ্দ। কাল থেকে শুরু আনুষ্ঠানিক প্রচার। ২ দশক পর আজ সিলেট সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাতে মাজার জিয়ারত, কাল নির্বাচনী জনসভা। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের র্যাবের ওপর হামলার ঘটনায় এখনো মামলা হয়নি, আটকও নেই। অভিযানের প্রস্তুতি ও কৌশল নিয়ে প্রশ্ন। দর্শক, এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৫টায়। দেখার আমন্ত্রণ রইল।